বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16ই অক্টোবর। আমাদের বিজিএস ব্যাচের নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনের প্রথম ক্লাস। তো দেখেন, আহ, নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা হচ্ছে 2000 সালের একটা আইন। আর এই আইনটা আসলে এই ধরনের প্রশ্ন এখন আর আসে না। আমি আপনাদের যে পেজ দিছি ওই নোটটা বের করেন আর কি, আইন পাঠ না। তো এই আইনটা পাশ হয়েছে 14ই ফেব্রুয়ারি 2000 সালে। তো নারী ও শিশু সংক্রান্ত তো দেখেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পাশ করছে। যাই হোক, ফান করলাম। তো এখন দেখেন আমরা এই আইন থেকে কি কি আসতে পারে। প্রথমে চলে এসে সংজ্ঞা। সংজ্ঞা এখানে বলছে অপরাধের সংজ্ঞা। অপহরণের সংজ্ঞাটা দেখি, 2-এর খ। অপহরণ অর্থ, আন্ডারলাইন করেন, বল প্রয়োগ বা প্রলুব্ধ করিয়া বা ফুসলাইয়া বা ভুল বোঝাইয়া বা ভীতি প্রদর্শন করিয়া যে কোনো স্থান হতে কোনো ব্যক্তিকে অন্যত্র যাইতে বাধ্য করা। তাহলে এই জায়গায় অপহরণ যে কোনো ব্যক্তি হইতে পারে, সেই অর্থ অনুসারে সেটাই বোঝায়। মানে বল প্রয়োগ মানে অপহরণ অর্থ বল প্রয়োগ, প্রলুব্ধ করিয়া, ফুসলাইয়া, ভুল বোঝাইয়া বা ভীতি প্রদর্শন করিয়া কোনো স্থান হইতে কোনো ব্যক্তিকে অন্যত্র যাইতে কি করা, বাধ্য করা। তারপরে ট্রাইব্যুনাল ধর্ষণ। এটা আমরা 2-এর চটা দেখবো। চ দেখেন, তার আগে 2-এর উমা দেখেন। ধর্ষণ অর্থ 9 ধারার বিধান সাপেক্ষে পেনাল কোড 1860-এর সেকশন 375-এ সংজ্ঞায়িত রেপ। দেখা ধর্ষণ বলতে বোঝা যাচ্ছে যে দণ্ডবিধি 375 ধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা। তারপরে দেখেন নবজাতক শিশু, এটা গুরুত্বপূর্ণ। দুইয়ের চতে বলছে অনূর্ধ্ব 40 দিন বয়সের কোন শিশু, যে শিশুর বয়স 40 দিন অনূর্ধ্ব, সর্বোচ্চ 40 দিন, তাকে বলা হয় নবজাতক শিশু। তারপর দেখেন নারী অর্থ যে কোনো বয়সের নারী। দেখেন 2025 সালের অধ্যাদেশে যেটা যোগ করছে 2-এর 6 বলাৎকার। এটা বলাৎকারের সংজ্ঞা আগে আমাদের দণ্ডবিধিতেও ছিল না, নারী ও শিশু নির্যাতন দমন আইনেও ছিল না। বলাৎকার অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম। তাহলে এখানে বলাৎকারটা শুধু কার সাথে সংগঠিত হতে পারে? ছেলে শিশুর সাথে। আচ্ছা, তারপরে দেখেন 2-এর 6 এটাও এই বছর যোগ করছে, মারাত্মক জখম অর্থ দ্য পেনাল কোড 1860-এর সেকশন 320-এ সংজ্ঞায়িত গ্রিভিয়াস হার্ট। বুঝছেন? তারপরে দেখেন মুক্তিপণ অর্থ, মুক্তিপণ। মুক্তিপণ অর্থ আর্থিক সুবিধা বা অন্য যে কোনো প্রকারের সুবিধা, আর্থিক সুবিধা বা অন্য যে কোনো প্রকারের সুবিধা। আর ফৌজদারি কার্যবিধি তো ফৌজদারি কার্যবিধি। আমরা যৌতুকের সংজ্ঞাটা একটু দেখি। যৌতুক বলছে 2-এর যৌতুকে বলছে যে বিবাহের পর বা বরের পিতা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোনো ব্যক্তি কর্তৃক উক্ত বিবাহের সময়, আন্ডারলাইন করেন, বিবাহের সময়, তৎপূর্বে মানে বিবাহের পূর্বে, তাহলে বিবাহের সময় বা তার পূর্বে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা গেলে, মানে যখন তার বৈবাহিক সম্পর্ক আছে, বিবাহ স্থির থাকার শর্তে, যে তোমার সাথে বিবাহ স্থির থাকবো নইলে কিন্তু বিবাহ ভেঙে যাবে, বিবাহের পণ হিসেবে বিবাহের কোন পক্ষের নিকট থেকে দাবিকৃত অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদ। তাহলে বর পক্ষের কেউ বিবাহের পূর্বে সময় বা বিবাহ বলবৎ থাকা অবস্থায় কোন পক্ষের কাছ থেকে অর্থ নেক, সামগ্রী নেক, এটাই কি যৌতুক। অথবা কোন বিবাহের কনে পক্ষ কর্তৃক বিবাহের বর, বরের পিতা মাতা, প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোনো ব্যক্তিকে বিবাহের সময়, তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা গেলে বিবাহ স্থির থাকার শর্তে বিবাহের পণ হিসেবে প্রদত্ত সম্মত অর্থ সামগ্রী অন্য ব্যক্তির সম্পত্তি। এটা আগেরটারই উল্টা। মানে উল্টা বলতে যে আগেরটা হলো বর পক্ষ নিছে, আর এটা হলো কনে পক্ষ দিচ্ছে। দিচ্ছে বাট দিচ্ছেও তার ওই যে বিবাহ স্থির থাকার শর্তে। তার মানে স্থির থাকার শর্তে মানে হলো বরপক্ষের একটা ডিমান্ড আছে। এখন আমরা চলে আসি যৌন কর্ম। এটা দেখেন, এটাও 2025-এর আহ সংশোধনীতে যোগ করছে। যৌন কর্ম অর্থ কোনো নারী বা শিশুর যোনি, পায়ুপথ, মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ, দেহের কোনো অংশ কিংবা অন্য যে কোনো বস্তুর প্রবিষ্টকরণ। ইউটিউব, আপনারা যেন আমার এইটা পড়ে আবার আমার ভিডিও অশ্লীল করে যেন আবার ব্যান করে দিয়েন না। আগে একবার কিন্তু মানে আমার উপর আসছিল। সো ফেসবুকে এমনিতে অনেক আকাম কুকামের ভিডিও আসে, সমস্যা নাই, কিন্তু ক্লাস নিতে গেলে ধর্ষণ, মার্ডার এইগুলো যদি যখন বলি ওই ওই সাউন্ডটা ওই জায়গায় আমি উঠ করে দেয়।
তো যাই হোক, ইউটিউব কর্তৃপক্ষ আপনাদের বলে নিলাম, এটা আমাদের ক্লাসের অংশ। তারপরে দেখেন, শিশু অর্থ অনধিক 16 বছর বয়সের যে কোনো ব্যক্তি, এই জায়গায় শিশু বলতে বোঝানো হচ্ছে যার বয়স 16 বছর। তারপরে দেখেন, হাইকোর্ট বিভাগ অর্থ বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আর তিন ধারায় বলছে আইনের প্রাধান্য, তিন ধারা মনে না রাখলেও চলবে। আমরা চলে আসি ভাই, দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি। এটা গুরুত্বপূর্ণ। দহনকারী, দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি। যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটান, আন্ডারলাইন করেন, মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন। ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 20 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। আগে ছিল এই জায়গায় অনন্য 1 লাখ টাকা, এখন সেটা হয়েছে অনূর্ধ্ব 20 লাখ টাকা, 2025-এ করছে। তাহলে হ্যাঁ, মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 20 লাখ। তারপরে আমরা পরের পয়েন্টটায় যদি আসি, যে যদি কোনো ব্যক্তি কোনো দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীকে এমন ভাবে আহত করেন যার ফলে উক্ত শিশু বা নারীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নষ্ট হয়, বা শরীরে কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয়। আগেরটা হলো মারা গেছে বা মারার চেষ্টা করছে, আর এটা হলো অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়, তাহলে শরীরের কোনো স্থান আহত হয়, তাহলে উক্ত শিশুর বা নারীর, শিশুর বা নারীর দেখেন, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে, ইহার অতিরিক্ত 10 লক্ষ টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। আগে ওই জায়গায় 1 লাখ ছিল, এখন সে জায়গায় হয়েছে 10 লাখ। শরীরের অন্য কোনো অঙ্গ, গ্রন্থি, অংশ বিকৃত বা নষ্ট হওয়ার বা শরীরের কোনো স্থানে আঘাত পাওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক 14 বছর কিন্তু অনন্য 7 বছর, অন্যান্য স্থানে আঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ কত, 14, সর্বনিম্ন 7, কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ইহার অনূর্ধ্ব 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। আগে ছিল 50,000, 50,000-এর জায়গায় জায়গা করছে অনূর্ধ্ব 5 লাখ। ঠিক আছে। তারপরে দেখেন যে যদি কোনো ব্যক্তি কোনো দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন বা চেক করার চেষ্টা করেন, অ্যাটেম্প কিসে, তাহলে উক্ত ব্যক্তি তার উক্তরূপ কার্যের দরুন সংশ্লিষ্ট শিশু বা নারীর শারীরিক, মানসিক বা অন্য কোনোভাবে ক্ষতি না হইলেও অনধিক 7 বছর কিন্তু অনন্য 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন। এবং ইহার অনূর্ধ্ব কত টাকা, 5 লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। এই জায়গায় আগে ছিল 50,000, এখন হয়েছে কত, 5 লাখ। তো পরের পয়েন্টটা যদি দেখি, এই ধারার অধীন অর্থদণ্ডের অর্থ প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট হইতে, আন্ডারলাইন করেন, ওই ব্যক্তির নিকট হইতে বা তাহার বিদ্যমান সম্পদ বা তাহার মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যাওয়া সম্পদ হইতে আদায় করিয়া অপরাধের দরুন যে ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তার উত্তরাধিকারীকে, যে যে মারা গেছে তার উত্তরাধিকারীকে, তার দেখা গেলো তার বাচ্চা আছে, ভাই আছে, স্বামী আছে, বা ক্ষেত্রমতে সেই ব্যক্তি শারীরিক বা মানসিক যেই ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছেন সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে তার উত্তরাধিকারীকে প্রদান করা হইবে। তাহলে এখানে অর্থদণ্ড কিন্তু রাষ্ট্র নিচ্ছে না, এখানে অর্থদণ্ড নিচ্ছে কে, জি, ক্ষতিগ্রস্ত পক্ষ। তাহলে এই 4 ধারাটা ভিভিআই ভাই মনে রাখতে হবে, লিখিত পরীক্ষায় আসে, ভিভিআই। অনেক প্রশ্ন থাকে। সাত ধারায় চলে আসি, নারী ও শিশু অপহরণের শাস্তি। অপহরণ, যদি কোনো ব্যক্তি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর ধারা 3 এবং 6 উল্লেখিত কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে নারী ও শিশুকে অপহরণ করেন, ওই জায়গা বলছে মানব পাচার প্রতিরোধ দমন আইনে অপহরণ যে কাউরে করা যায়, সে পুরুষ হোক, মহিলা হোক, শিশু হোক। কিন্তু নারী শিশুর 7 ধারায় অপহরণ করার কথা বলছে শুধু নারী আর শিশুকে। তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্যান্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তাহলে নারী শিশুর অপহরণের শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর, নাকি? এবং এই অপহরণ কাকে করা যায়, নারী ও শিশুকে। বাট মানব পাচার প্রতিরোধ দমন আইনে কাকে করা যায়, নারী পুরুষ শিশু যে কোনো ব্যক্তিকে। না,
অনন্য 14 বছর সশ্রম, মানে অ্যাটলিস্ট 14 বছর। মুক্তিপণ আদায়ের শাস্তি। মুক্তিপণ, যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন, তাহলে উক্ত ব্যক্তি গোলদিবেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। তাহলে মুক্তিপণ আদায়ের শাস্তি কিন্তু বেশি ভাই। কত? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। চলে আসি ধর্ষণ বা ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি। এখানেও আমূল পরিবর্তন এসেছে 2025 সালের সংশোধনীতে। আহ দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো নারীকে বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তাহলে ধর্ষণের শাস্তি এখন সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ব্যাখ্যা: যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতি রেখে বা ভীতি প্রদর্শন করিয়া বা আন্ডারলাইন করেন প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করে, বা 16 বছরের কম বয়স্ক, এটা যোগ করছে নতুন, 16 বছরের কম বয়স্ক কোনো শিশুর সহিত। এই শিশু কিন্তু পুরুষ হইতে পারে, নারী হইতে পারে, শিশু যে, শিশুর সহিত তার সম্মতি সহ বা সম্মতি ব্যতি রেখে যৌনকর্ম করেন, তাহলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করেছে বলে গণ্য হবেন। তার মানে এখন, আগে যদি আপনার আনন্যাচারাল অফেন্স করতেন, কোনো বাচ্চার সাথে, যখন ছেলে বাচ্চার সাথে যৌনকর্ম করতেন, এটা আগে হতো বলাৎকার। মানে বলাৎকার বলতে সরাসরি বলাৎকারের সংজ্ঞা নেয় আনন্যাচারাল অফেন্স, দণ্ডবিধি 377 দ্বারা। কিন্তু এখন এটা কিন্তু ধর্ষণ বলে গণ্য হবে, তাতে আপনি নারী হোক আর পুরুষ হোক, যার বয়স 16 বছরের কম। তারপরে দেখেন, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ধর্ষণ অর্থে বলাৎকার অন্তর্ভুক্ত হবে, এই যে বলে দিছে। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ধর্ষণ বলতে কি বোঝায়? বলাৎকারকে বোঝায়। তারপরে দেখেন, যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী, এখানে ভাষাগত চেঞ্জ আসছে। আগে ছিল ধর্ষিত নারী, এখন হচ্ছে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, ইহার অতিরিক্ত অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। এই জায়গাও আগে 1 লাখ ছিল, এখন সেটা করছে কত? 20 লাখ। 1 লাখের জায়গা 1 জায়গায় 10 লাখ আছে, 4 দ্বারায়, চারের দ্বিতীয়টাই, যে জায়গায় 10 লাখ আছে। 10 লাখ ছিল, 10 লাখ আছে একটা, দেখেন। 4-এর 2-তে দেখেন, পাইছেন? তারপরে দেখেন, যদি একাধিক ব্যক্তি দলগতভাবে বা সংঘবদ্ধভাবে, সংঘবদ্ধ কথাটা আগে ছিল না, এখন যোগ করছে, যদি একাধিক ব্যক্তি দলগতভাবে বা সংঘবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে, তিনি আহত হন, তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অনধিক কত? 20 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। আগে 1 লাখ ছিল। 4 নম্বর দেখেন, যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করছে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তারপর দেখেন, ধর্ষণের চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 10 বছর, ধর্ষণ করতে পারে নাই, চেষ্টা করছে, তাহলে 10 বছর, কিন্তু অনন্য 5 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, ইহার অতিরিক্ত কি? অর্থদণ্ড। যেটা এবার যোগ করছে সেটা হলো এই যে এটা আগে ছিল না, এই যে দেখেন, ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ, অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া বা অন্য কোনো ভাবে নারী বা শিশুর যৌনাঙ্গ স্তনে মারাত্মক জখম করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 10 লক্ষ টাকা দণ্ডনীয় হইবেন। তো আগে এই গটা ছিল না, বুঝছেন? আচ্ছা, এরপরে চলে আসি আমরা এরপরে, যে যদি পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী, এটা আগে ছিল না, আগে শুধু ছিল পুলিশ, এখন পুলিশের জায়গা যোগ করছে অন্য আইন শৃঙ্খলা বাহিনী, বা পুলিশ তো আছেই, এটার সাথে যুক্ত হয়েছে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হন, তাহলে যাহাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংঘটিত হইয়াছে, সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষণের শিকার নারী হেফাজতের জন্য সরাসরিভাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি বা তাহারা প্রত্যেকে ভিন্নরূপ প্রমাণিত না হইলে হেফাজতের ব্যর্থতার জন্য
অনধিক 10 বছর কিন্তু অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ডে। পুলিশ কিন্তু ধর্ষণ করে নাই ভাই, তার তার হেফাজতে ছিল, ধর্ষণের ঘটনা ঘটছে। তাহলে অনধিক 10 বছর এবং অনন্য কত, 5 বছর। অতিরিক্ত হিসেবে 50,000 টাকা, আগে ছিল জায়গা 10,000, এখানে হয়েছে 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। শাস্তি তো ছিল মানে 5 বছর ছিল, না শাস্তি এটাই ছিল, 5 বছর 10 বছরই ছিল, শাস্তি চেঞ্জ করে নাই, জরিমানাটা বাড়াইছে। আচ্ছা, এখানে আর একটা উপধারা যোগ হয়েছে 6, পরের পেজে দেখেন। এই ধারায় উল্লেখিত অর্থদণ্ড ধারা 15-এর বিধান অনুসারে আদায় পূর্বক ক্ষতিপূরণ হিসেবে অপরাধের শিকার ব্যক্তি ক্ষেত্রমতে তাহার আইনগত উত্তরাধিকারীকে প্রদান করিতে হইবে। মানে এই যে যে অর্থদণ্ড, এটা যে ধর্ষিত হইছে বা যে শিশু ক্ষতিগ্রস্ত হইছে, সে যদি বেঁচে থাকে তাকে, অথবা তার যে বৈধ প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে। বুঝছেন? তাহলে 9 ধারাটা খুবই মানে গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়তে হবে, বাসায় বসে পড়ে ফেলবেন। চলে আসি নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদির শাস্তি। আত্মহত্যায় প্ররোচনা আমাদের দণ্ডবিধিতে কত ধারায় শাস্তিযোগ্য আছে বলেন তো ভাই, মনে আছে কিনা? আত্মহত্যা করে কোনো কিছু হচ্ছে 309। হম, আত্মহত্যা প্ররোচনা তো 309 না শাকিল, 305 306। আহ নাবালক উন্মাদ হইলে 305, আর সাবালক হইলে 306। তো কোন নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা গোল দিবেন সম্ভ্রম হানি হইবার প্রত্যক্ষ কারণে, এ জায়গায় আত্মহত্যার প্ররোচনাটা হইতে হবে সম্ভ্রম হানির ক্ষেত্রে। সম্ভ্রম, সম্ভ্রম হানির প্রত্যক্ষ কারণে কোন নারী আত্মহত্যা করলে উক্ত ব্যক্তি উক্ত নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করিতে প্ররোচিত করার অপরাধে অপরাধী হইবেন, এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 10 বছর কিন্তু অনন্য 5 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। ধরেন একজন ব্যক্তি কোন নারীর ছবি বা অডিও ভিডিও আছে, সে এটা যখন পাবলিকলি প্রকাশ করে দিছে তখন তার সম্ভ্রমহানি হয়েছে, এবং সে যদি আত্মহত্যা করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে 9-এর সাজা কত, 10 বছর এবং অনন্য অনধিক অনন্য 5 বছর। বুঝছেন? 9-এর এর আগে ছিল না। তো এই আত্মহত্যার প্ররোচনা কিন্তু যে কোনো ক্ষেত্রেই না, যে ক্ষেত্রে কি হবে, সম্ভ্রমহানি হবে। আমরা 9-এর চলে আসি, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন কর্ম করিবার দণ্ড। 9-এর যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া 16 বছরের অধিক বয়সের কোন নারী, এটা দেখেন, দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইছে, আশ্বাস দিছে, আশ্বাস। 16 বছরের অধিক বয়স, যার বয়স 16 বছরের বেশি, কোন নারীর সঙ্গে যৌনকর্ম করেন, এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তাহলে বিবাহের আশ্বাস দিয়ে যদি আপনার কোন নারীর সাথে যৌনকর্ম করে এবং ওই নারীর বয়স হতে হবে কত বছরের বেশি, 16 বছরের বেশি, তাহলে মামলা হবে 9-এর। আসেন যৌন পীড়ন ইত্যাদির দণ্ড। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন, কোন নারী শিলীলিত হানি শ্লীলতা হানি করেন, তাহলে তাহার এই কাজ হবে যৌন পীড়ন। তার জন্য উক্ত ব্যক্তি অনধিক 10 বছর কিন্তু অনন্য 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। দণ্ডবিধিতে যেটা 509 ধারা, সেটা নারী শিশুতে এই যে 10 ধারা। বুঝছেন? মানে ইফটিজিং এর মামলা আপনি যখন ওই যে ইনস্ট্যান্টলি সাজা দিচ্ছে, তাইলে তো ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট তো এই 10 ধারায় সাজা দিতে পারবে না, কারণ এই জায়গার সাজা তো 10 বছর। তাহলে এই ক্ষেত্রে উনি ওই ইনস্ট্যান্টলি যে সাজাটা দেয় সেটা হলো কত ধারায়, 509 ধারায়, ওই জায়গায় আছে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি যৌতুকের জন্য মৃত্যু ঘটানো। যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি।
তো এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হলো যৌতুক আদায়, মানে যৌতুক দাবি বা যৌতুক আদান প্রদান, এটা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তিযোগ্য না। এটা শাস্তিযোগ্য আহ যৌতুক নিরোধ আইন 2018 এর অধীন। আর যৌতুকের দাবিতে যদি কাউরে মারপিট করে মৃত্যু ঘটায়, তাহলে সেটা শাস্তিযোগ্য হচ্ছে 11 ধারায়। তো যদি কোনো নারীর স্বামী বা স্বামীর পিতামাতা, অভিভাবক, আত্মীয়, স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, কিংবা উক্ত নারীকে মারাত্মক জখম, গ্রিভিয়াস হার্ট বা সাধারণ জখম, সিম্পল হার্ট করেন, তাহলে উক্ত স্বামী, স্বামীর পিতা মাতা, অভিভাবক বা আত্মীয় ব্যক্তি, তার মানে আঘাতটা কিন্তু যে স্বামীরই করতে হবে এমন কোনো কথা নেই। আঘাতটা স্বামী, স্বামীর পিতা মাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তিও করতে পারে। মোদ্দা কথা, আঘাতটা হইতে হবে স্বামীর পক্ষ থেকে। তো মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, বা আর কি, মৃত্যু যদি ঘটান তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে। এবং উক্ত দণ্ডের অতিরিক্ত কি হবে? অর্থদণ্ড হবে। বুঝতে পারছেন? এরপরে মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনধিক 12 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, এবং অর্থদণ্ড ও দণ্ডনীয় হইবেন। তাহলে মৃত্যু ঘটাইলে মৃত্যুদণ্ড, আর চেষ্টা করলে যাবজ্জীবন বা অনধিক 12 বছর। তারপরে যদি আমরা দেখি মারাত্মক জখম, মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক 12 বছর, কিন্তু অনন্য 5 বছর। মারাত্মক জখম বুঝেন তো? ওই যে আমরা 320-এ যে 8টা পড়ছি। তাহলে মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অথবা অনধিক 12 বছর, কিন্তু অনন্য কত? 5 বছর দণ্ডনীয় হবেন। এবং তাহলে এই এই সাজাগুলো ভাই কষ্ট করে মনে রাখতে হবে, যে মারাত্মক জখমের জন্য সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন বা 12 বছর, বা অনন্যগত 5 বছর, এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। তারপরে দেখেন, সাধারণ জখম করার জন্য অনধিক 5 বছর, কিন্তু অনন্য কত বছর? 2 বছর, সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তো এখানে আমরা একটু পরে একটা সংশোধনী পাবানি, যে এই 11 গড় মামলা করতে হলে এখন আগে লিগ্যাল এইডে যাইতে হবে, তারপরে হচ্ছে লিগ্যাল এইড যদি ব্যর্থ হয়, তারপরে আসতে হবে কোর্টে। স্যার এখানে 11 কথাই ছিল না আগে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? 11 কতে মৃত্যুদণ্ড ছিল, বাট একমাত্র কি ছিল? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা চলে আসি, এ হলো আপনার যৌতুকের যে বিধি। এখন আসেন 12 ধারা, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যকে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। আমাদের সমাজের চারপাশে এমন অনেক লোক আছে যারা ভিক্ষাবৃত্তির জন্য তারা শিশুদের অঙ্গহানি করে। ইভেন কোনো ব্যক্তি নিজে হিজড়া হয় হ্যাঁ। ভিক্ষাবৃত্তির জন্য, যে জাস্ট মানে ভিক্ষা করবে, মানে মানুষের কত বড় একটা সিদ্ধান্ত অনায়াসে মানুষ নিয়ে ফেলে। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করেন, বা অন্য কোনো ভাবে বিকলাঙ্গ বা বিকৃত করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। তাহলে এখন পর্যন্ত দেখেন, আম, আমরা নয়, আমরা ওই যে আপনার মুক্তিপণ 8 ধারা, ওইটা মৃত্যুদণ্ড। ধর্ষণের শাস্তি 9 ধারা, এটা মৃত্যুদণ্ড। যৌতুকের নিমিত্তে মৃত্যু ঘটানো, এটা মৃত্যুদণ্ড 11। আর এই যে একটা বললাম 12 ধারা, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। আমরা চলে আসি 13 ধারা, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো শিশু জন্ম লাভ করে, তাহলে ওই শিশুর পিতৃ পরিচয় কি হবে, তার অভিভাবক কে হবে, তার ভরণ পোষণ কে দিবে, এর একটা বিধান 13 ধারায় করে দিছে। দেখেন, অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, ধর্ষণের কারণে কোনো সন্তান জন্মলাভ করিলে উক্ত সন্তানকে তাহার মাতা কিংবা তাহার মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাইবে। তাহলে ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, সে কার হেফাজতে থাকবে? মাতার। জি। উক্ত সন্তান তার পিতা বা মাতা কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকারী। সে পরিচিত হবে কার পরিচয়? উভয়, পিতা মাতা বা
উভয়। তারপরে দেখেন, উক্ত সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করিবে। তাহলে এই সন্তানের ভরণ পোষণের জন্য যে টাকা পয়সা লাগবে কে দিবে? রাষ্ট্র। তারপরে দেখেন, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তাহার, আন্ডারলাইন করবেন, 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদেয় হইবে। তবে 21 বছরের অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে স্বীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হবে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ওই ভরণ পোষণ দিবে কতদিন পর্যন্ত? 21। যদি কন্যা হয় তাহলে বিয়ের আগ পর্যন্ত। আর কন্যা হোক মেয়ে হোক, মানে ছেলে হোক যাই হোক, সে যদি বা পঙ্গু হয় তাহলে নিজের যোগ্যতা যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত। তারপরে যদি দেখেন, সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপধারা 1-এর উল্লেখিত সন্তানের ভরণ পোষণ বাবদ প্রদেয় অর্থের পরিমাণ নির্ধারণ করবে। আচ্ছা, এখন মানে এই বিধি নির্ধারণ আলাদা দিবে যে আলাদা যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্মগ্রহণ করলে বিস্তারিত যে বিধি। আমরা তো জানি যে কোনো বিষয়ের বিধি প্রণয়ন কেন করে, যখন ধারাতে ওই বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা থাকে না, তখন ওটা আরো স্পষ্টকরণের জন্য লাগে হচ্ছে বিধি। তো এই ধারার অধীন কোন সন্তানকে ভরণ পোষণের জন্য প্রদেয় অর্থ সরকারের ধর্ষকের নিকট হইতে আদায় করিতে পারবে। এখন এই যে যদি বলেন যে রাষ্ট্র কেন দিবে, রাষ্ট্র আদায় করবে কার কাছ থেকে? ধর্ষকের কাছ থেকে। এবং ধর্ষকের বিদ্যমান সম্পদ হইতে উক্ত অর্থ আদায় করা সম্ভব না হইলে, ধর্ষণের ধরেন এই মুহূর্তে তার কোনো সম্পত্তি নাই, ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে উহা আদায়যোগ্য হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বর্তমানেই নাই, তাহলে সে তো কারাগারে আছে, ভবিষ্যতে কেমনে হবে? অনেকভাবে হইতে পারে, বাবা মার কাছ থেকে হইতে পারে, দান সূত্রে হইতে পারে, উইল সূত্রে হইতে পারে, যেভাবেই হোক না কেন ভবিষ্যতে যদি হয় তার কাছ থেকে আদায়যোগ্য হবে। এখন আরো আপনারা প্রশ্ন করেন যে স্যার যদি তার ভবিষ্যতেও না হয়, না হইলে নাই, খরচ তো দিবে রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র একটা সুযোগ আছে, রাষ্ট্র এটা আদায় করবে কার কাছ থেকে? ওই ধর্ষকের কাছ থেকে। এখন এখানে তো এই কথা বলে নাই যে ধর্ষকের কাছ থেকে আদায় করতে না পারলে রাষ্ট্র দিবে না, তা তো বলে নাই। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি সংবাদের মাধ্যমে নির্যাতনের, সংবাদ মাধ্যমে আর কি, সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ। এই আইনে বর্ণিত অপরাধের শিকার হয়েছেন এইরূপ নারী বা শিশুর ব্যাপারে সংগঠিত অপরাধ বা তৎসম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ, তথ্য বা নাম ঠিকানা বা ছবি, অন্যবিধ তথ্য কোনো সংবাদপত্রে বা অন্য কোনো মাধ্যমে, কোথায় কথা বলেন, সংবাদপত্রে বা অন্য কোনো মাধ্যমে, যেমন অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আগে এটা ছিল না, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন যোগ করছে, এমন ভাবে প্রকাশ বা পরিবেশন করা যাইবে যাহাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। আমরা তো গরু ছাগল, আমরা যদি কেউ ধরেন একটা শিশু ধর্ষিত হয়েছে, একটা নারী ধর্ষিত হয়েছে, আপনারা সংবাদ মাধ্যম তো আসলে এখন ফেসবুক হয়ে গেছে সংবাদ মাধ্যম, অনলাইন পোর্টাল, মানে অনলাইন গুলা। তাহলে এই জায়গা দেখবেন যে আমরা মানে অবাধে তার ছবি শেয়ার করতেছি। আপনি হয়তো বা আপনার সরল বিশ্বাসই আছে যে তার, কিন্তু তারপরেও তো তার ছবি বা পরিচয় প্রকাশ করা উচিত না। বুঝছেন? উপধারা 1-এর বিধান লঙ্ঘন করা হলে উক্ত লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যেকে অনধিক 2 বছর কারাদণ্ডে আর অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। তাহলে যদি আপনি এটা লঙ্ঘন করেন তাহলে আপনার সাজা হবে কত? 2 বছর, অনূর্ধ্ব কত? 1 লাখ, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে। তাহলে সাবধান। এখন 15 ধারায় চলে আসি, ভবিষ্যৎ সম্পত্তি হইতে অর্থদণ্ড আদায়। এই আইনের ধারা 4 হইতে 14 পর্যন্ত ধারাসমূহ উল্লেখিত অপরাধের জন্য ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত অর্থদণ্ডকে প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারবে। বলছে যে 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 অর্থদণ্ড 4 থেকে 14 ধারা পর্যন্ত আদায় করতেছে, এটা ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে হবে, পারবে আর কি। মানে ক্ষতিপূরণ পাইলে তো পক্ষরা পাবে।
অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ দণ্ডিত ব্যক্তির নিকট হইতে বা তাহার বিদ্যমান সম্পদ হইতে আদায় করা সম্ভব না হইলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে আদায়যোগ্য হবে, এবং এইরূপ ক্ষেত্রে উক্ত সম্পদের উপর অন্যান্য দাবি অপেক্ষা উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাইবে। বুঝছেন? জি। জাস্ট বলছে যে যত জরিমানা টরিমানা আছে সব আদায় করবে ওখান থেকে, ওই যে তার সম্পত্তি থেকে। বর্তমানে যদি সম্পত্তি না থাকে তাহলে ভবিষ্যতে যে সম্পত্তি অর্জন করবে সেখান থেকে। আচ্ছা, আমরা চলে আসি অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। এই আইনের অধীন কোনো অর্থদণ্ড আরোপ করা হলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার আন্ডারলাইন পেন কালেক্টর, কালেক্টরকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুরূপ বিধি না থাকিলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অপরাধীর আন্ডারলাইন করবেন স্থাবর বা অস্থাবর উভয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুত ক্রমে ক্রোক বা নিলাম বিক্রয় বা ক্রোক ছাড়াই সরাসরি নিলাম বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার আদেশ প্রদান করিতে পারবে। ট্রাইব্যুনাল উক্ত অর্থ আরোপের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের ব্যবস্থা করিবে। বুঝছেন? জি। তাহলে জরিমানা আদায় করবে কালেক্টরে দিয়ে কেমনে? স্যার, নিলামের বিধি দ্বারা মাধ্যমে। পদ্ধতি নিলামের মাধ্যমে। কোন ধরনের সম্পত্তি? স্থাবর অস্থাবর স্থাবর অস্থাবর উভয়। উভয়। এই কথাগুলো কোথায় বলছে? 16 ধারা। মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি। তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যদি কেউ মিথ্যা মামলা করে, দেখা গেল এক মহিলা মিথ্যা মামলা করছে, আসলে তার কাছে কেউ যৌতুকের নিমিত্তে মারপিট করে নাই বা ধর্ষিত হয় নাই, তাহলে কি হবে? তো যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মর্যাদা হানি বা ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়েও মামলা বা অভিযোগ দায়ের করেন, সে জানে যে এই বিষয়ে মামলা করার কোনো কারণ নাই, তারপরেও মামলা করেন বা করান, তাহলে করেন বা করান, দেখছেন, জি। করেন বা করা। করান, তাহলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করেছেন উক্ত ব্যক্তি অনধিক 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন, ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবে। বুঝছেন? জি। তাহলে মিথ্যা মামলার শাস্তি কত? 7 বছর। 7 বছর। এই আইনের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোন লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা তার স্বীয় ক্ষমতায় একে বর্ণিত অপরাধ আমলে লইয়া বিচার করিতে পারে। এখন এই যে যে মিথ্যা মামলা সে করলো, এটা তার কাছে কেউ অভিযোগ দিতে পারে যে ওনার, যেহেতু তার মানে মামলা তদন্ত প্রতিবেদন মিথ্যা আসছে, তাহলে সে তদন্তকারী কর্মকর্তাই বলতে পারে যে এই সংবাদদাতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নেওয়া হোক। হোক, অথবা তার স্বীয় ক্ষমতায় মানে ট্রাইব্যুনাল তার নিজের ক্ষমতায় আমলে লইয়া তার বিচার করিতে পারবে। পারিবে। এরপরে দেখেন উপধারা 1, উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধ বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদানকালে যদি ট্রাইব্যুনালের নিকট সন্তোষজনকভাবে প্রমাণিত হয় যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক, তা হইলে উক্ত ট্রাইব্যুনাল মামলা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ প্রদান পূর্বক অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিগণ বরাবর যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। বলতে পারে যে আপনি এটা মিথ্যা, এই কারণে আপনি কারণ দর্শানোর সুযোগ দেন, মানে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলো, ক্ষতিপূরণ দিবেন। প্রয়োজন মনে করলে ক্ষতিপূরণের আদেশ প্রদানের পাশাপাশি উক্ত মামলা বা অভিযোগ দায়েরকারীকে অনধিক গোল দিবেন 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিতে পারবেন। মানে উনি আলাদা কোনো মামলা না করে ওই মামলাই যদি মনে হয় যে এটা মিথ্যা, জি। তাহলে তার কারণ দর্শানোর সুযোগ দিবে, কারণ দর্শাতে ব্যর্থ হইলে তাহলে 2 বছর সশ্রম কারাদণ্ড এবং অথবা অর্থদণ্ডের আদেশ দিতে পারবে। পারে। কত ধারা? 17 ধারা। 17 ধাপ। সো আপনাদের এখন এই পর্যন্তই, জি স্যার। আর আমাদের রাতের বেলা আজকে বাকিটা পড়বো আজকে রাতে ইনশাল্লাহ। তো এই আর কি, আজকে এই পর্যন্তই থাক, রাতের বেলা ইনশাল্লাহ দেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই অক্টোবর, আমাদের বিজিএস ব্যাচের নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব, দেখেন, অপরাধের তদন্ত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটা মামলার তদন্ত করতে যে বিধিবিধান অনুসরণ করবে সেটা। ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর কিছু থাকুক বা থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময়
এটা আন্ডারলাইন করবেন, হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হইলে। যখন অপরাধ সংগঠন করছে ওই মুহূর্তে যদি সে হাতে নাতে ধৃত হয় বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ হইলে তাহার ধৃত হওয়ার তারিখ হইতে পরবর্তী 15 কার্য দিবস, 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। তাহলে যদি হাতে নাতে ধৃত হয় তাহলে শেষ করতে হবে কতদিনের মধ্যে? 15 কার্য দিবসের কার্য মধ্যে। দিবস। এরপরে দেখেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হইলে তাহার অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা ক্ষেত্রমতে সংশ্লিষ্ট কর্মকর্তা বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা ট্রাইব্যুনালের নিকট হইতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। তাহলে হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবস, আর হাতে নাতে ধৃত না হইলে কত 30 কার্য কার্য দিবস? দিবস। 30 কার্য দিবস। এটা মনে রাখতে হবে। এরপরে কোনো যুক্তিসঙ্গত কারণে উপধারা একে উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হইলে তদন্তকারী কর্মকর্তা তদন্তের মেয়াদ শেষ হওয়ার পূর্বে কেস ডায়েরি সহ বিলম্বের কারণ সংবলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনালে ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করিবেন এবং ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবসের মধ্যে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন। তাইলে এখানে হাতে নাতে ধৃত হইলে 15 + 15, আর হাতে নাতে ধৃত না হইলে 30 + 15। 15। বুঝছেন? এক জায়গায় একটু লিখে রাখবেন যে হাতে নাতে ধৃত ধৃত হইলে 15 + 15, আর হাতে নাতে ধৃত না হইলে 30 + 15। তবে শর্ত থাকে যে আহ যেসব মামলার তদন্তে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেসব মামলা তদন্তের মেয়াদ ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট ন্যূনতম 6 পর্যন্ত বর্ধিত করতে পারবে। তবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে কোনো মামলায় আসলে ডিএনএ পরীক্ষা করা আবশ্যক। তো তাহলে ডিএনএ পরীক্ষা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে আবার ম্যাজিস্ট্রেট ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বর্ধিত করতে পারে। সাধারণত ধর্ষণের মামলায় ডিএনএ টেস্ট করতে হয়। তো এই ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বর্ধিত করতে পারবে। এরপরে যদি দেখেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর উহার বিরুদ্ধে নারাজি দাখিল হইলে ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নিমিত্তে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করিতে পারবে। অনুরূপ তদন্তের ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্ত হওয়ার পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করিতে হবে। যদি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কেউ নারাজি দেয়, তাহলে নারাজি দিলে যদি অধিকতর তদন্তের নির্দেশ দেয় তাহলে অধিকতর তদন্তের কতদিনের মধ্যে শেষ করবে? 15 দিনের মধ্যে। 15 দিন। তাহলে ওখানে ছিল হাতে নাতে দিতে হইলে 15 + 15, আর ছিল 30 + 15। 15। আর এখানে বলছে যে নারাজি পিটিশন যদি দেয় এবং যদি অধিকতর তদন্তের নির্দেশ দেয় তাহলে শেষ করতে হবে 15 কার্য দিবসের মধ্যে। তো উপধারা একে উল্লেখিত সময়সীমা ক্ষেত্রমত উপধারা 2 ও 3-এর অধীন বর্ধিত সময়সীমার মধ্যে কোনো তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল কিংবা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্র বিশেষে কোনো সরকারি কর্মকর্তা দায়ী, তাহা হইলে উক্ত ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণ বলে বিবেচিত হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যে তদন্ত শেষ করতে পারে নাই, এটার জন্য যদি ওই ব্যক্তির অদক্ষতা দায়, ওই ব্যক্তি মানে দায়ী হয়, তাহলে এটা তার অদক্ষতা এবং অসদাচরণ বলে বিবেচিত হবে। এবং এই অদক্ষতা ও অসদাচরণ তার বার্ষিক গোপনীয় অনু অনু আহ এই দেখেন, বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হইবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। তাহলে এখন ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংক্রান্ত যে 173 ক ধারাটা ওখানে আনছে, সেখানে কিন্তু এই বিধানটা বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে এবং দেখে যদি এখানে অবহেলা বা বা তো কোনো অসদাচরণ থাকে, তাহলে সে যে কর্তৃপক্ষের অধীন তার কাছে নালিশ করতে পারে এবং তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়ার জন্য। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, হাতে নাতে দিতে হলে 15 + 15, হাতে নাতে দিতে না হলে 30 + 15। 15।
এবং যদি নারাজি দেয় তাহলে শেষ করবে এক্সট্রা 15 কার্যদিবসের মধ্যে। তো তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে এই মর্মে সন্তুষ্ট হয় যে তদন্ত প্রতিবেদনে আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের সাথে সাক্ষী করা বাঞ্ছনীয়, মানে যদি এরকম হয় যে আহ, তদন্তের সাথে কোনো আসামিরে সাক্ষী করা বাঞ্ছনীয়, তবে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করিবার আদেশ দিতে পারে। আগে ফৌজদারি কার্যবিধিতে ছিল না, এখন ফৌজদারি কার্যবিধিতে এরকম বিধান যুক্ত করছে যে যদি কারোর মনে হয় যে আসামিকে সাক্ষী করা দরকার, তাহলে আসামিকে সাক্ষী করতে পারবে। এরপর যদি দেখেন, যদি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে এই আইনের অধীন কোনো অপরাধের তদন্তকারী কর্মকর্তা নিজে বা তার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে অপরাধ দায় হতে, আন্ডারলাইন করবেন, রক্ষা করার উদ্দেশ্যে বা তদন্ত কার্যে গাফিলতির মাধ্যমে অপরাধটি প্রমাণে ব্যবহারযোগ্য কোনো আলামত সংগ্রহ বিবেচনা না করিয়া বা মামলার প্রয়োজনে ব্যতিরেকে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী করিয়া বা কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করিয়া তদন্ত প্রদান দাখিল করিয়াছেন, তাহলে উক্ত তদন্ত কর্মকর্তার ক্ষেত্রমতে উহার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আইন কার্য অবহেলা অদক্ষতা ক্ষেত্রমতে অসদাচরণ হিসেবে চিহ্নিত করিয়া ট্রাইব্যুনাল কর্তৃক উক্ত কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবে। সহজ কথা হলো যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যদি কোনো অবহেলা থাকে বা তারা যদি কোনো সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করে না থাকে কোনো বাদী পক্ষের, বা কোনো অবহেলা বা কোনো কিছু থাকলে, তাহলে তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার নিকট নালিশ করার বা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট কোনো আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে কোনো তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অন্য কোনো কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে। তাহলে এখানে ট্রাইব্যুনাল নিজে স্বপ্রণোদিত হয়ে অথবা কোনো আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে একজন তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগের নির্দেশ দিতে পারে। তাহলে মনে রাখতে হবে ভাই, 18 ধারায় যে জিনিসটা মনে রাখতে হবে, হাতে নাতে দিতে হলে 15 কার্য দিবস, আর হাতে নাতে দিতে না হলে 30 কার্য দিবস। পরে 15 15 দিন বাড়াইতে পারে। যদি নারাজি প্রতিবেদন দাখিল করে একসেপ্ট করে তাহলে অধিকতর তদন্ত শেষ করবে 15 কার্যদিবসের মধ্যে। আর এর মধ্যে কোনো কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা তার যদি কোনো অবহেলা বা অসদাচরণ থাকে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তার যে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে নির্দেশ দিতে পারে। এই হলো 18 ধারা। তো এখানে আরো একটা উপধারা আছে, ধারা 9 এর অধীন মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোনো তদন্তকারী কর্মকর্তা বদলি করা যাবে না। অর্থাৎ যখন কোনো তদন্তকারী কর্মকর্তা ধর্ষণের মামলা তদন্ত করতেছে, তখন প্রশাসনিক আদেশে কোনো তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা যাবে না, প্রশাসনিক আদেশে। মনে রাখবেন, 9 ধারা মামলা তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক আদেশে বদলি করা যাবে না। এখন আমরা চলে আসি অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। এই আইনের অধীন সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় হইবে। বিচারার্থে গ্রহণীয় হইবে কথাটার অর্থ হলো আমলযোগ্য। উপধারা 3-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সংগঠনে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না যদি, জামিনের কথা বলছে, যদি তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ না দেওয়া হয়। মানে যিনি মামলা করছে তার শুনানির সুযোগ না দিয়ে আসামির কোনো জামিন দেওয়া যাবে না, এবং তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মর্মে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন আদালত সন্তুষ্ট হন। এবং তার বিরুদ্ধে অভিযোগে যদি ট্রাইব্যুনালের কাছে বা আদালতের কাছে মনে হয় যে তার দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। আর উপধারা 2-এ উল্লেখিত কোনো ব্যক্তি নারী বা শিশু হইলে, শারীরিকভাবে অসুস্থ হইলে, ইনফার্ম অর সিক হলে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন আদালত সন্তুষ্ট হইলে তাকে জামিনে মুক্তি দিতে পারে। তাহলে কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হয়, তারে ইচ্ছা করলে জামিনে মুক্তি দেওয়া যাবে। উপধারা 2-এ উল্লেখিত ব্যক্তি ব্যতীত এই আইনের অধীন অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত অন্য কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত হবে মর্মে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন আদালত সন্তুষ্ট হইলে তদমর্মে কারণ লিপিবদ্ধ করিয়া
সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রাইব্যুনালে বা ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন আদালতে জামিনে মুক্তি দিতে পারে। সো জামিন রিলেটেড কথাটা তাই সবগুলো আছে 19 ধারায়। আর আমলযোগ্য এবং জামিনে মুক্তি দিতে পারে এই কথা বলছে 19 ধারা। চলে আসেন 20 ধারা, বিচার পদ্ধতি। ধারা 35-এর বিধান সাপেক্ষে এ আইনের অধীন কোন অপরাধের বিচার ধারা 26 বা ক্ষেত্রমতে 26 ক এর অধীন গঠিত ট্রাইব্যুনালে বিচারযোগ্য হইবে। সো বলছে নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল এর আহ, অপরাধের বিচার আপনার ট্রাইব্যুনাল করবে 26 ধারায় যে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল বা 26 ক ধারার অধীনে গঠিত ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলবে। তো যদি বলে ট্রাইব্যুনালে একটা মামলার শুনানি কতদিন চলবে, যতদিন পর্যন্ত শুনানি শেষ না হচ্ছে। বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে 180 কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল বিচার কার্য শেষ করবে। তো এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্ন আসবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার কার্য শেষ করতে হবে কত দিনের মধ্যে। 180 কার্যদিবস, এটা বিবিআই। উপধারা 3-এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা 9 এর অধীন ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার কার্য ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের তারিখ হইতে 90 কার্যদিবসের মধ্যে সমাপ্ত করবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। নর্মালি শেষ করতে হবে 100 কার্যদিবস, কিন্তু ধর্ষণের মামলা বিচার শেষ করবে 90 কার্যদিবসের মধ্যে, এটা বিবিআই। স্যার এগুলো সব একটানাই তো, স্যার একটানাই তো চলবে এগুলো সব বিচার? জি, একটা চলবে, মানে কোনো মুলতবির বিধান নাই, একটানা চলবে। বাট বাস্তবে কিন্তু মুলতবি দেয় কোর্টে, অবশ্যই একটানা চলে না। তারিখ তো দেয়, অমুক তারিখে এত তারিখ, প্রতিদিন তো আর বিচার হয় না। জি স্যার। তাহলে এমনিতে 180 কার্যদিবস, আর ধর্ষণের ক্ষেত্রে নব্বই 90। কার্যদিবস 90 কার্য দিবস। এটা খেয়াল রাখতে হবে। আর উপধারা 3 এবং উপধারা 3 ক উল্লেখিত সময়সীমার মধ্যে মামলা বিচার কার্য সমাপ্ত করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি এই এই সিদ্ধান্ত উপনীত হয় যে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হইবার জন্য কোনো সরকারি কর্মকর্তা দায়ী দায়ী তাহলে উক্ত ব্যক্তির অদক্ষতা ও অসদাচরণ বলে বিবেচিত হবে, আগের মতোই। যদি মনে কোনো সরকারি কর্মকর্তা দায়ী তাহলে অদক্ষতা বলে বিবেচিত হবে। উক্ত অদক্ষতা বা অসদাচরণ তার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হইবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবসার ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আগেরটার মতোই, যে তারা যদি কোনো কর্মকর্তা দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এটা গুরুত্বপূর্ণ 20-এর 5, যে কোন মামলার বিচার কার্য শেষ না করিয়া যদি কোনো ট্রাইব্যুনালের বিচারক বদলি হইয়া যান, বিচার কার্য শেষ না করিয়াই ট্রাইব্যুনালের বিচারক বদলি হয়ে গেছে, তিনি বিচার কার্যের যে পর্যায়ে মামলাটি রাখিয়ে গিয়েছেন সেই পর্যায় থেকে তার স্থগিতাদেশিত বিচারক বিচার করবেন এবং তার পূর্ববর্তী বিচারক যে সাক্ষী সাক্ষ্য গ্রহণ করিয়াছেন সেই সাক্ষী সাক্ষ্য পুনঃগ্রহণ করার প্রয়োজন হবে না। আগের বিচারক যে মামলা যাদের সাক্ষী নিছে পরবর্তী বিচারক এসে আবার সেই সেই সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন নাই। তবে ন্যায় বিচারের স্বার্থে যদি বিচারক কোনো সাক্ষীর সাক্ষ্য পুনরায় গ্রহণ করা অপরিহার্য বলে মনে করেন, তাহা হইলে তিনি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এমন যে কোনো সাক্ষীকে তলব করিয়া পুনরায় তাহার সাক্ষ্য গ্রহণ করিতে পারবেন। বাট বিচারক যদি মনে করে যে না আবার সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করতে পারে ইচ্ছা করলে। কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে করিলে এই আইনের ধারা 9-এর অধীন অপরাধের বিচার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠান করতে পারবে বিবিআই। 20-এর 6, যদি বলে নারী জি। ও শিশু নির্যাতন দমন আইনে ট্রায়াল ইন ক্যামেরা বা ক্যামেরা ট্রায়াল কত ধারায় আছে? 20-এর 6। 20-এর 6, এটা গুরুত্বপূর্ণ। বলবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন ক্যামেরা ট্রায়াল বা ট্রায়াল ইন ক্যামেরা হবে কোন ধরনের মামলার বিচারের ক্ষেত্রে? 9 ধারা, ধর্ষণ মামলায়। ধর্ষণ মামলায়। তারপরে দেখেন, কোন শিশু এই আইনের অধীন অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত হইলে বা উক্ত অপরাধের সাক্ষী হইলে তার ক্ষেত্রে শিশু আইন 2013 এর বিধানাবলী যতদূর সম্ভব অনুসরণ করতে হবে। কোন নারী বা শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখিবার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুর কল্যাণ ও স্বার্থ রক্ষাতে তার মতামত ও বিবেচনা করবে। তার মানে কোন নারী বা শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখিবার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুর কল্যাণ ও স্বার্থ রক্ষার্থে তার মতামত গ্রহণ ও বিবেচনা করবে। ওই নারী বা শিশুরে জিজ্ঞেস করবে, তার মতামত বিবেচনা করবে, সেটা বলছে।
সর্বশেষ এখানে যে 9 ধারা, সেটা হলো যে নয় মানে 20-এর উপধারা 9, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর উপর ভিত্তি করিয়া বিচার কার্য সম্পন্ন করিতে পারবে। তো যাই থাকুক না কেন, কোন ধরনের মামলার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করতে পারে? কোন ধরনের মামলা? ধর্ষণ মামলার ক্ষেত্রে। ধর্ষণ। তাহলে নারী শিশু নির্যাতন দমনের একটা মামলা কত কার্য দিবসের মধ্যে বিচার শেষ করবে? 180 কার্যদিবস। আর যদি ধর্ষণের মামলা হয়? 90 কার্যদিবস। 90 কার্য দিবস। ট্রায়াল ইন ক্যামেরা কোন ধরনের মামলায়? তা ধর্ষণ মামলায় কোথায় আছে? 20-এর 6। 20-এর 6। আচ্ছা বলেন তো, গতদিন আমরা ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে আসামির অনুপস্থিতিতে বিচার করছিলাম, কত ধারায় মনে আছে? 27-এর 6। 27-এর 6, আর এখানে আছে 21। জি। এবং ওখানে সর্বনিম্ন বাংলা জাতীয় দৈনিক কয়টা ছিল? দুইটা। 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 তো এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধির 87, 88 বা 339 বি ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে ট্রাইব্যুনালের এই মর্মে বিশ্বাস এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তাহার গ্রেফতার বা তাহাকে বিচারের জন্য সোপর্দ করার এড়াইবার জন্য পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন, এবং এবং আশু গ্রেফতারের কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গৃহীত হইবার পরবর্তী 20 দিনের মধ্যে উক্ত অনুপস্থিত বা পলাতক অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার নিমিত্তে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে বা একটি বাংলা জাতীয় দৈনিকে। তো স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে ছিল দুইটা, এই জায়গায় একটা। একটি। খবরের কাগজে প্রজ্ঞাপিত এক। আদেশ দ্বারা বা অন্যবিধ যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে উক্ত অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করিয়া হাজির হইবার নির্দেশ প্রদান করিতে পারবেন, এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি উক্ত অভিযুক্ত ব্যক্তি যদি ট্রাইব্যুনালের হাজির না হয়, তাহলে ট্রাইব্যুনাল তাহার অনুপস্থিতিতে বিচার করতে পারবে। তবে শর্ত থাকে যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হইবার পর বা তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর আহ তাকে ট্রাইব্যুনাল কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক হন, তাহলে উল্লেখিত বিধানাবলী প্রযোজ্য না। তাই উল্লেখিত বিধানাবলী তার ক্ষেত্রেই প্রযোজ্য যারা কোনোদিন গ্রেফতার করতে পারে নাই। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে 21 ধারায়। এবং আহ কয়টা জাতীয় দৈনিকে দিবে বলেন? এক। একটি। একটি। আর স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে ছিল দুইটি। দুইটি। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। কোর্টে গেলে বলে যে 22 ধারার জবানবন্দি নিছে, 22 ধারার জবানবন্দি কার জবানবন্দি নিবে? এটা আসলে জবানবন্দি নিবে ওই আহ অপরাধের শিকার ব্যক্তি বা ঘটনা সম্পর্কে যে জানে, অর্থাৎ সাক্ষী অথবা বাদীর জবানবন্দি নেওয়া হয় 22 ধারায়। এই আইনের অধীন কোনো অপরাধের কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি কিংবা বা কোনো আসামিকে ধৃত করার সময় কোনো পুলিশ কর্মকর্তা যদি মনে করে অপরাধের শিকার ব্যক্তি মানে যার সাথে অপরাধ করা হয়েছে, বা ঘটনা সম্পর্কে ওয়াকেফহল, ঘটনা সম্পর্কে যে জানে, বা ঘটনাটা নিজ চোখে দেখিয়েছেন এমন কোনো ব্যক্তি জবানবন্দি অপরাধের ত্বরিত বিচারের সাথে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে অন্য কোনোভাবে অনুরোধ করতে পারেন। তাহলে স্বয়ং ভিকটিম হোক বা অকেফহাল অন্য কোনো ব্যক্তি হোক বা ঘটনা নিজ চোখে দেখছে, তাহলে তাদের মামলাটি দ্রুত বিচারের জন্য এই সকল ব্যক্তিদের জবানবন্দি গ্রহণের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করতে পারে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। উপধারা 1-এ উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তি জবানবন্দি গ্রহণ করবে, এবং উক্তরূপে
গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সহিত সামিল করিয়া ট্রাইব্যুনালে দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা বা ব্যক্তির নিকট সরাসরি প্রেরণ করবেন। তাহলে জবানবন্দি যদি 22 ধারায় গ্রহণ করে, তারপর এটা কার কাছে পাঠাবে? ওই তদন্তকারী কর্মকর্তা বা আপনার প্রতিবেদনের সহিত সামিল করা ট্রাইব্যুনালে দাখিল করার নিমিত্তে, যে ট্রাইব্যুনালে মামলাটা আছে সেই ট্রাইব্যুনালে দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা বা কোনো ব্যক্তির নিকট সরাসরি পাঠাই দিবে। এরপরে যদি দেখেন, যদি উপধারা একে উল্লেখিত কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে শুরু হয় এবং দেখা যায় যে উপধারা 2-এর অধীন জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, মানে যিনি 22 ধারায় জবানবন্দি দিছে তার সাক্ষ্য প্রয়োজন, কিন্তু দেখা গেল তিনি আর বেঁচে নাই, মৃত্যুবরণ করেছেন, বা সাক্ষ্য দিতে অক্ষম, বা যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না, খুঁজিয়া পাওয়া সম্ভব না, বা তাহাকে ট্রাইব্যুনালে হাজির করার চেষ্টা এরূপ বিলম্ব ব্যয় এবং অশুভদের ব্যাপার হইবে, যাহা পরিস্থিতিতে অনুসারে কাম্য হইবে না, তাহলে ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি মামলার সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারিবে। যদি পারিবে, শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত সাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করিয়া ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না। অর্থাৎ যে 22 ধারায় জবানবন্দি দিল, সে যদি পরবর্তীতে আদালতে যদি হাজির হতে না পারে, বা যে কোনো কারণে সে আপনার মৃত্যুবরণ করে বা অক্ষম হয়ে যায়, তাহলে সে সে পূর্বে যে বিবৃতিটা দিছিল এটাই সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তবে এখানে কথা হলো যে শুধুমাত্র তার সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না। তো বলেন তো, সাক্ষ্য আইনের কত ধারার বিধান এরকম? সাক্ষ্য আইনের কত ধারায় বলছে যে কোনো ব্যক্তি একবার সাক্ষ্য দেওয়ার পরে যদি মারা যায়, তাহলে সেটাই সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে? 33। 33 ধারা, এক্স্যাক্টলি 33। জি। তো তাহলে, তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করিতে পারবে না। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 22 ধারায় কার জবানবন্দি নেওয়া হয়, 22 ধারায় জবানবন্দি নেওয়া হয় আপনার ভিকটিমের অথবা কার, বিষয় সাক্ষীর। বিষয় সম্পর্কে ওয়াকেফাল। জি, বিষয় সম্পর্কে যারা জানে তারা। এখন আমরা চলে আসি 23 ধারা। 23 ধারায় বলছে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুলাঙ্ক বিশারদ অথবা আগ্নেয়াস্ত্র বিশারদকে এই আইনের অধীন কোনো অপরাধ সংক্রান্ত কার্যক্রমে চলাকালীন সময়ে কোনো বিষয় পরীক্ষা বা বিশ্লেষণ করিয়া প্রতিবেদন প্রদান করিবার পর বিচারকালে তাহার সাক্ষ্য গ্রহণ প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করিয়াছেন, তিনি সাক্ষ্য দিতে অক্ষম বা তাহাকে খুঁজিয়া পাওয়া সম্ভব নয়, এবং তাহাকে ট্রাইব্যুনালে হাজির করিবার চেষ্টা এরূপ অবিলম্বে ব্যয় এবং অসুবিধার ব্যাপার হইবে, যাহা পরিস্থিতি অনুসারে কাম্য হইবে না, তাহলে তার স্বাক্ষরযুক্ত রিপোর্ট এ আইনের অধীন বিচারকালের সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাইবে। আগেরটার মতো, মানে যে এই টেস্ট করলো, রক্ত টেস্ট করলো, ডিএনএ টেস্ট করলো, বা বিভিন্ন যে রিপোর্ট দেওয়ার পরে যদি সেই লোকটা মারা যায়, তাহলে তিনি যে রিপোর্টটা দিলেন এটাই সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। তবে শর্ত থাকে যে তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। তবে এখানে বলে দিয়েছে শুধুমাত্র তার প্রতিবেদনের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না। তাহলে আপনার কোন স্থানে সাক্ষীদের জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক, এটা হলো 22 ধারা। রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি ব্যক্তিদের সাক্ষ্য, এটা হচ্ছে 23 ধারা। চলে আসি আমরা 24 ধারা, সাক্ষীর উপস্থিতি। এ আইনের অধীন কোন অপরাধের বিচার করার জন্য সাক্ষীর সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা যে থানায় অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে, এবং উক্ত সাক্ষীকে উক্ত ট্রাইব্যুনালে উপস্থিত করিবার দায়িত্ব উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার থাকবে। অর্থাৎ সাক্ষীরে যে যদি সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য সর্বশেষ যে ঠিকানা সে দিছে, সেই এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সে এটা সাক্ষীরে আপনার আহ হাজির করার দায়িত্ব তার। উপধারা 1-এর বিধান সত্ত্বেও সাক্ষীর সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে
এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ক্ষেত্রমতে পুলিশ কমিশনারকে প্রাপ্তি স্বীকারপত্র সমেত নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করতে হবে। ওকে। এই ধারার অধীন কোন সমন ওয়ারেন্ট কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃত গাফিলতি করিলে ট্রাইব্যুনাল উহাকে অদক্ষতা হিসেবে চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রদান করিতে পারবেন। তো এগুলা মোটামুটি এটাই। তো সাক্ষীদের উপস্থিতি আপনি জাস্ট মনে রাখবেন 24 ধারা। সাক্ষীদের উপস্থিতি 24 ধারা। আমরা চলে এসেছি 24 ক, সম্মতি সংক্রান্ত অনুমান। যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি এবং অসম্মতি দানের সক্ষমতা থাকে না, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারবে যে উক্ত কাজে তার সম্মতি ছিল না। মানে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না। দেখা গেল যে কোনো অপরাধের শিকার ব্যক্তি মানে ভিকটিম যে, তার কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো মানে সে তার অনুমতি দেওয়ার ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরে লইতে পারবে যে উক্ত কাজে তার সম্মতি ছিল না। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফৌজদারি কার্যবিধি প্রয়োগ 25 ধারা। এই আইনে ভিন্নরূপ কিছু না থাকলে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার বা নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হইবে এবং ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত বলে গণ্য হবে। ট্রাইব্যুনাল হবে একটি দায়রা আদালত এবং এই আইনের অধীন যে কোনো অপরাধ বা তদনুসারে কোনো অপরাধ বিচারের ক্ষেত্রে দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তা ট্রাইব্যুনাল একটা দায়রা আদালতের যে ক্ষমতা আছে ট্রাইব্যুনালের সেই ক্ষমতা থাকবে এবং ট্রাইব্যুনাল দায়রা আদালতের ন্যায় সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ট্রাইব্যুনালে অভিযোগকারী পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হবে। এটাও ওই যে বিশেষ ক্ষমতা আইনের অধীন যে ট্রাইব্যুনাল, সেখানেও যিনি মামলা পরিচালনা করবেন তিনি পিপো বলে পরিচিত হবেন। নতুন একটা ধারা যোগ করছে, সেটা হলো থানার অফিসার ইনচার্জের দায়িত্ব আগে ছিল না। থানার যিনি ওসি সাহেব তার কি দায়িত্ব আছে, 25 ক, এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোন অভিযোগকারী থানায় হাজির হইলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তার অভিযোগটি এজাহারভুক্ত করিবেন এবং ক্ষেত্রমতে এই আইনের অন্যান্য বিধানাবলীর সাপেক্ষে অপরাধ স্বীকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হইলে তাহাকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে তার ঘটনাটি অন্য থানায় এখতিয়ারধীন এলাকায় ঘটিয়েছে, বরং বরং যে থানাতেই অভিযোগ করা হোক না কেন উক্ত থানায় অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারী বক্তব্য লিপিবদ্ধ করবেন, অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করিবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করিবেন। তাহলে যে ওসি সাহেবের কাছেই যান না কেন, তিনি অবিলম্বে তার বক্তব্য লিপিবদ্ধ করিয়া যে যথাযথ সম্পন্ন যে থানা তার কাছে পাঠাই দিবে। চলে আসেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, 26 ধারা। এই আইনের অধীন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল থাকবে। প্রত্যেক জেলায় একটা ট্রাইব্যুনাল থাকবে। প্রয়োজনে সরকার উক্ত জেলায় একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারবে। এরূপ ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। তাহলে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ট্রাইব্যুনাল, এটা প্রতি জেলা সদরে ট্রাইব্যুনাল থাকবে, একটি থাকবে এবং উক্ত জেলায় একাধিক ট্রাইব্যুনালও সরকার প্রয়োজন হলে গঠন করতে পারবে এবং এটা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। একজন বিচারক এর সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। সরকার জেলা ও দায়রা জজদের মধ্য হইতে উক্ত ট্রাইব্যুনালে বিচারক নিযুক্ত করবেন। তাহলে জেলা ও দায়রা জজদের মধ্যে থেকে সরকার প্রয়োজন বোধে কোনো জেলা বা দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করতে পারবেন। অর্থাৎ নর্মালি একজন জেলা ও দায়রা জজের যে দায়িত্ব আছে সেই দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ করতে পারে। এই ধারায় জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অন্তর্ভুক্ত। তো এই ধারায় জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অন্তর্ভুক্ত হবে। চলে আসেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। এটা আগে ছিল না। ধারা 26-এর উপধারা 1-এর বিধান সত্ত্বেও সরকার এই আইনের অধীন
শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ বিচার নিমিত্তে প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে এবং এইরূপ ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। তাহলে শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে পারে এক বা একাধিক, যার নাম হবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। আই একজন বিচারকের সমন্বয় ট্রাইব্যুনাল গঠিত হবে, সরকার জেলা ও দায়রা জজদের মধ্যে এতে নিযুক্ত করবেন। এবং পরের কথা, একই প্রয়োজন বোধে জেলা ও দায়রা জজকে তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে এটা দিতে পারে। এই ধারায় জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অন্তর্ভুক্ত। এটাও আগের মতো। শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এই আইনের অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি প্রয়োজনীয় অভিযোজন সহকারে অনুসরণ করবে। শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে কার্যপদ্ধতি এটা অনুসরণ করতে পারে। এই ধারার অধীন ট্রাইব্যুনাল গঠিত না পর্যন্ত 26-এর অধীন গঠিত ট্রাইব্যুনাল এই ধারায় উল্লেখিত ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন। যতদিন পর্যন্ত শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠিত না হয়, তাহলে 26 ধারার অধীন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের এই এই দায়িত্ব পালন করবে ওই দায়িত্বের পাশাপাশি। তো এখন আমরা চলে আসি ট্রাইব্যুনালে এখতিয়ার। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। ট্রাইব্যুনালের এখতিয়ার: সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে না হয় এমন কোন পুলিশ কর্মকর্তা বা এতদ উদ্দেশ্যে সরকারের নিকট হইতে সাধারণ ও বিশেষ আদালত দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোনো ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করবে না। তাহলে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো যে পুলিশটা মামলা দায়ের করবে আহ বা লিখিত রিপোর্ট দেবে, তার পদমর্যাদা অ্যাটলিস্ট কি হতে হবে বলেন? সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। কোন অভিযোগকারী উপধারা 1-এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোনো অপরাধে অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হয়েছেন মর্মে হলফনামা সহকারে ট্রাইব্যুনালের নিকট অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে পরীক্ষা করিয়া যদি কেউ এসে দেখায় যে আমি থানায় গিয়েছিলাম কিন্তু থানা কর্তৃপক্ষ আমার মামলা নেয় নাই, তো এখন সে এসে নালিশ করছে ট্রাইব্যুনালে, তাহলে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে পরীক্ষা করে সন্তুষ্ট হইলে অভিযোগটি অনুসন্ধানের জন্য ম্যাজিস্ট্রেট কিংবা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করিবেন। তাহলে ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয়, ট্রাইব্যুনাল বলতে পারে যে এটা অনুসন্ধান করেন ভালো করে, এবং অনুসন্ধানের জন্য নির্দেশপ্রাপ্ত ব্যক্তি অভিযোগটি অনুসন্ধান করিয়া 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালের নিকট রিপোর্ট প্রদান করবে। তাহলে রিপোর্ট প্রদান করবে আবার কয় কার্য দিবসের মধ্যে? সৎকার দিবস। 7 কার্য দিবস। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। সন্তুষ্ট না হইলে অভিযোগটি সরাসরি নাকচ করবেন। উপধারা 1-এর অধীন রিপোর্ট প্রাপ্তির পর কোন ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হয়ে যায় অভিযোগকারী উপধারা 1-এর অধীন কোনো পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোনো অপরাধের অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করে ব্যর্থ হইয়াছেন এবং অভিযোগের সমর্থনে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত রিপোর্ট এবং অভিযোগের ভিত্তিতে অপরাধটি বিচারার্থে গ্রহণ করিবেন। অভিযোগকারী উপধারা 1-এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে কোনো অপরাধের অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়েছেন মর্মে প্রমাণ পাওয়া যায় নাই কিংবা অভিযোগের সমর্থনে কোনো প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, এক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগটি নাকচ করবেন। তো এগুলা মোটামুটি ওই একই টাইপের, যা যা পড়লাম এতটুকু পড়লে ইনশাল্লাহ হবে। আসেন আমরা আপিলে আসি। আপিল। আচ্ছা, এখানে আর একটা কথা আছে গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, 27-এর 3, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। যদি এই আইনের অধীন কোনো অপরাধের সহিত অন্য কোনো অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে বা একই মামলায় করা প্রয়োজন, তাহলে উক্ত অন্য অপরাধটির বিচার এই আইনের অধীন অপরাধের সহিত এই আইনের অধীন অনুসারে একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাইবে। ধরেন একজন ব্যক্তি মানে ডাকাতি করতে গিয়ে ধর্ষণ করছে, তাহলে এই জায়গায় অপরাধ হয়েছে কয়টা বলেন? দুইটা। কি কি? দ- ডাকাতি এবং ধর্ষণ। তাহলে ধর্ষণের বিচার হবে তো নারী ও শিশু, জি। আর ডাকাতির বিচার হবে কোথায়? দণ্ডবিধির দণ্ড। 395 ধারা। জি। 395 ধারা। তাহলে নারী শিশুর মামলা এবং ডাকাতির মামলার চার্জ একসাথে গঠন হলে বিচার হবে। বুঝছেন? জি স্যার। আপিলে যদি আসেন, বলেন তো স্পেশাল পাওয়ার্স একটা আপিল করতে হয় কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ। সো এখানে দেখেন, ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ রায় বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশ রায় বা দণ্ডাদেশ প্রদানের তারিখ হইতে
30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। 30 দিন। ভাই, আগে নারী শিশুর মামলায় আপিলের তামাদি মেয়াদ ছিল 60 দিন, এখন পরিবর্তন করে করছে 30 দিন। মৃত্যুদণ্ড অনুমোদন যদি দেখেন, এই আইনের অধীনে কোন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করিলে সংশ্লিষ্ট মামলা নথিপত্র অবিলম্বে ফৌজদারি কার্যবিধি 374 ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং উক্ত বিভাগের অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি, এটা বলছে 30 ধারায়। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা যোগান কিংবা সেই প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠিত হয় বা অপরাধটি সংগঠনের চেষ্টা করা হয়, বা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে সহায়তা করেন, তাহলে ওই অপরাধ সংগঠনের জন্য বা অপরাধটি সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী দণ্ডনীয় হবেন। তাহলে এই আইনের অধীন কোনো অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি আলোচনা করছে 30 ধারায়। চলে আসেন নিরাপত্তামূলক হেফাজত। এখানে বলতেছে যে এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত বা বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট মনে করে যে কোনো নারী, শিশু বা তার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন বা তাহাদের জানমালের সার্বিক হেফাজত করা প্রয়োজন, তাহলে শিশু আইন 2023-এর বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট উক্ত নারী বা শিশুকে কারাগারের বাহিরে এবং সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে বা ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের বিবেচনায় যথাযথ অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখিবের নির্দেশ দিতে পারবে, উপযুক্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তাহলে নিরাপত্তা হেফাজতে রাখার দরকার হলে আদেশ দিতে পারে, এটা বলছে 31 ধারায়। আপনার প্রশ্ন আসতে পারে যে নিরাপত্তা হেফাজতে কেন পাঠাইবে, বলেন তো। একজন 15 বছরের বালিকা, তার সম্মতি যদি থাকেও তার সাথে যৌন সহবাস যদি কেউ করে, এটা কি হবে? ধর্ষণ হবে। ধর্ষণ হবে। এখন 15 বছরের বালিকা সে বলতেছে যে তাদের মধ্যে বিবাহ হয়ে গেছে। এখন বিবাহ হয়ে গেলে সে তো নিজের ইচ্ছাই করছে। এখন বলেন তো, বিবাহ যদি হয়ে যায়, এটা কি আহ বিয়ে বিয়ে কি বাতিল হয় বলেন তো? না স্যার, বিয়ে বাতিল নয়, কিন্তু শাস্তি পাবে। বিয়ে বাতিল হয় না, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েকে কিসে রাখতে পারে? নিরাপত্তা হেফাজত। এই যে আপনার নিরাপত্তামূলক হেফাজতে। ওই সে যদি বলে যে আমি আমার পিতামাতার কাছে যাব না, আবার স্বামীর কাছেও তো সে থাকতে পারতেছে না, তাহলে তারে রাখতে পারছে, রাখবে কোথায় বলেন তো? নিরাপত্তামূলক হেফাজতে। হেফাজতে রাখতে পারে। ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা। কোন মামলা ধারা 20-এর উপধারা 3-এ উল্লেখিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে উহার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট দাখিল করিতে হইবে, যার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করতে হবে। তাহলে কোনো মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি শেষ করতে না পারেন, তাহলে ট্রাইব্যুনাল এই সম্পর্কে রিপোর্ট দাখিল করবে কার কাছে? সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের কাছে। কাছে। এটা খেয়াল করেন। অনুরূপ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে উহার কারণ লিপিবদ্ধ করিয়া প্রতিবেদন 30 দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করতে হবে। এই ক্ষেত্রে যে পাবলিক প্রসিকিউটর বা যে পুলিশ কর্মকর্তা আছে, তারেও একটা রিপোর্ট পাঠাইতে হবে সরকারের নিকট, তারকেও, যার একটি অনুলিপি সুপ্রিম কোর্টে প্রেরণ করতে হবে। তো উপধারা 1 ও 2-এর অধীন পেশকৃত প্রতিবেদন পর্যালোচনার পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনত মানে ব্যবস্থা গ্রহণ করিবেন। এটাই। এখন 32 নাম্বার ধারায় বলছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি মানে যিনি অপরাধটা করেছেন এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। আগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যিনি অপরাধটা করেছেন যিনি অপরাধটা করেছেন তার ডিএনএ টেস্ট বা মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক ছিল, কিন্তু বর্তমানে ভিকটিম এবং যিনি অপরাধ করেছেন দুইজনেরই মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক।
এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধে শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া সরকারি হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এতদ উদ্দেশ্যে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পন্ন করা যাইবে। এবং সরকারি হাসপাতালে এই আইনের অধীন সংগঠিত অপরাধে শিকার ব্যক্তি নিজে হাজির হইলে কিংবা এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধ শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থাপিত হইলে তাদের মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদেয় হবে না। তাহলে সরকারি অফিসে যদি তারা হাজির হয়, কোনো ফি দেওয়ার দরকার নাই। উপধারা একে উল্লেখিত কোনো হাসপাতালে এ আইনের অধীন সংগঠিত অপরাধে শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হইলে উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করিবে এবং উক্ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন হইবার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট বিনামূল্যে অপরাধে শিকার ব্যক্তিকে বা ক্ষেত্রমতে তার পরিবারকে বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করিবেন এবং এইরূপ অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করিবে। সো তারপরে আর একটা কথা বলছে, এই ধারার অধীন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোনো মেডিকেল পরীক্ষা সম্পন্ন না করার ক্ষেত্রে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা করে নাই, তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমতে মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন না হওয়ার জন্য চিকিৎসকই দায়ী, তাহা হইলে উহা দায়ী ব্যক্তির অদক্ষতা ও অসদাচরণ বলে বিবেচিত হইবে এবং এই অদক্ষতা বা অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা হইবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকুরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। অর্থাৎ ওই যে এর আগে যদি বিচার শেষ করতে, তদন্ত শেষ করতে না পারে, তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিছিল, আর এখন অ্যাকশন নিতে পারে চিকিৎসকের বিরুদ্ধে। যে কথাটা একটু আগে বললাম যে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধে শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষা এখন বাধ্যতামূলক। এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধে শিকার ব্যক্তি ধারা 32-এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও, মানে ইন এডিশন টু, উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, এটা আন্ডারলাইন করেন, ওই ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা ও পারিপার্শ্বিকতার বিবেচনায় প্রয়োজন মনে করলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আইন 2014 এবং উক্ত আইনের অধীন প্রণীত বিধিমালার বিধান অনুযায়ী ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করিতে পারবেন। তবে শর্ত থাকে যে ডিএনএ পরীক্ষা করবার বা না করার ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন আবশ্যক হইবে এবং যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা উক্তরূপ অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করেন, সেই ক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করার কারণ, যথার্থতা এবং ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমধ্যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন সম্পর্কিত তথ্য তার তদন্তের প্রতিবেদন উল্লেখ করবেন। সো আপনি এখন একটা জিনিস এখানে মনে রাখবো যে বর্তমানে ডিএনএ টেস্ট করা বাধ্যতামূলক। সাক্ষীর সুরক্ষা ভাতা দরকার নাই, বিধি প্রণয়ন দরকার নাই, 1995 সালে আইন রহিত করছে এটাও দরকার নাই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই 35 ধারাটা। 35 ধারায় বলছে যে এই আইনে যা কিছু থাকুক না কেন, কোনো নারী বা শিশু নির্যাতন দমন আইন অধ্যাদেশ 2005 বলবৎ হওয়ার তারিখ হইতে 11-এর দফা গ বর্ণিত অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণ ও বিচারযোগ্য হইবে। 11-এর গ হলো কি আছে? 11-এর গ বলেন তো। স্যার, হালকা আঘাত, মানে যৌতুকের জন্য হালকা আঘাত। হালকা আঘাত যদি সিম্পল হার্ট করে, জি। তখন এটা বর্তমানে বিচার করবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। শর্ত থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অধ্যাদেশ 2005 বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধারা 11-এর দফা গ অধীন দায়েরকৃত অনিষ্পন্ন মামলাসমূহ এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হইবে না এবং উক্ত আদেশ বলবৎ হওয়ার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলাসমূহ তদন্তকারী কর্মকর্তা, এখতিয়ার সম্পন্ন আদালত, ট্রাইব্যুনাল বা আপিল সংশ্লিষ্ট আদালত এমনভাবে পরিচালিত হইবে যেন অধ্যাদেশ বলবৎ হয় নাই। অর্থাৎ যদিও বলছে যে 11-এর মামলা করবে ম্যাজিস্ট্রেট, কিন্তু এই আইন হওয়ার আগে যে মামলাগুলো ট্রাইব্যুনালে আছে বা যে মামলাগুলো তদন্তাধীন আছে এই মামলা হওয়ার পূর্বে, সেই মামলাগুলো কোথায় বিচার হবে? ওই ট্রাইব্যুনালেই। এবং ধরে নেওয়া হবে এই সংশোধন এখন হয় নাই। 11-এর দফা গ বর্ণিত অপরাধ বিচারার্থে গ্রহণীয়, অর্থাৎ কগনিজেবল, আপসযোগ্য হবে এবং জামিন অযোগ্য হইবে।
সো 11-র গতে যেটা আছে এটা কগনিজেবল হবে, আপসযোগ্য হবে, জামিন অযোগ্য। উক্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপিল নিষ্পত্তি সহ পদ্ধতিগত সকল ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারা বিশেষ বিধানাবলী পরিবর্তে ফৌজদারি কার্যবিধি এভিডেন্স অ্যাক্টের বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে 11 গ এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইনের বিধানাবলী প্রযোজ্য হবে। যদি ট্রাইব্যুনাল বিচার্য কোনো অপরাধের সহিত 11-এর গ বর্ণিত অপরাধ সমূহ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে বা একই মামলা করা প্রয়োজন, তাহা হইলে উক্ত ধারা 11 দফা-এর বর্ণিত অপরাধটির বিচার ট্রাইব্যুনাল বিচার্য অপরাধের সহিত এই আইনের বিধান অনুসরণে একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাবে। সো ভাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে জিনিসগুলা বিবিআই, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে এখানে আপনারা 2-এর কতগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরেন নবজাতক শিশু, বলাৎকার, তারপরে যৌতুক অর্থ, এইগুলা। এরপরে শিশু হাইকোর্ট বিভাগ, এটা 4 নাম্বারটা মনে রাখতে হবে, সাজা টাজা সহ। এই জায়গায় কতগুলো সংশোধনী আসছে, 8 নাম্বারটা বিবিআই, 4, 8 বিবিআই, 9 তো বিবিআই, তারপরে আপনার 9 ক, বর্তমানে তো 9 খও আছে, 11 বিবিআই, 11। এরপরে 12 বিবিআই, 17 মিথ্যা মামলা, 18তে একটু তদন্ত কতদিনের মধ্যে করবে, হাতে নাতে দিতে হইলে কয়বার, এটা একটু দেখতে হবে। তারপরে অপরাধ বিচারার্থে গ্রহণ, 20-এর 6 মনে রাখতে হবে, 20-এর 6 আছে ট্রায়াল ইন ক্যামেরা, ধর্ষণের মামলার ক্ষেত্রে। আসামির অনুপস্থিতিতে বিচার, 21 ধারা, এটা একটু মনে রাখেন। 22 ধারায় ভিকটিমের জবানবন্দি নিবে। এরপরে মনে রাখবেন 26 ধারা। তারপরে 27 ধারাটা একটু খেয়াল রাখবেন, 27। আপিল মনে রাখবেন, আপিল, 30 ধারা। আর এই তো। তো নারী শিশু থেকে একটা প্রশ্ন মিনিমাম পাবেন, দুইটাও পেতে পারেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট থেকেও পাইবেন। তো নারী ও শিশু নির্যাতন দমন আইন এতটুকুই। আগামীকাল চলে আসেন, 2:30 থেকে আমরা শুরু করি, 2:30-এর মধ্যে চলে আসেন। আমরা শিশু আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এগুলা ইনশাল্লাহ আগামীকাল পড়বো। তো আজকে ভালো থাকেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।